অতি সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রধানতম 4টি রাজনৈতিক দল তার ভাষায় তাদের সঙ্গে একটি বৈঠক করেছেন দেশের চলমান পরিস্থিতি নিয়ে, ক্রাইসিস নিয়ে, এবং ঠিক সেই সময়টিতে তার টেবিলের যে দৃশ্য, অর্থাৎ টেবিলে অভ্যাগত যারা ছিলেন, অতিথি, আমন্ত্রিত অতিথি, তাদের সবার সামনেই জুস ছিল। অরেঞ্জ জুস নাকি কমলা রঙেরই জুস ছিল, এটা অরেঞ্জ হতে পারে বা অন্য কোনো হতে পারে, কৃত্রিম হতে পারে। অরেঞ্জ জুস ছিল আর কাজু বাদাম, এটা খুবই ধরেন রোস্টেড কাজু বাদাম। আপনারা তো জানেন যে এই ধরনের বাদাম, 1 কেজি বাদামের দাম মার্কেটে 1200, 1300, 1400। আর রাজকীয়ভাবে রাজার বাসায় যে ধরনের খাবার হয় এগুলো হয়তো আরও রোস্টেড, আরও ভালো দামি। তো আমরা বাজারে যেগুলো 1200 টাকা করে কেজি খাই সেগুলো হয়তো যমুনাতে পচতে পচতে সেই 3-4 হাজার টাকা পার কেজির দাম হয়ে যায় বা আরও বেশি। এবং যেখানে আমরা ধরেন কেজি দরে কিনি 1200, কিন্তু এটাকে যদি আপনি এই বিভিন্ন ব্র্যান্ডের আছে কাজু বাদাম যেগুলো প্যাকেটজাত, তো এগুলো আসলে কেজি, কোনো কাজু বাদামের কেজি 5000 টাকা করেও আছে। এখন ওখানে কী ধরনের কাজু বাদাম ডক্টর মোহাম্মদ ইউনূসের অভ্যাগত অতিথিরা খেয়েছেন এবং ওটা কোন ব্র্যান্ডের দাম কত এটা আমি জানি না। এই জন্য আমি দুটো মানে সর্বনিম্ন এবং সর্বোচ্চ বললাম। তারা ওখানে বসে বসে কুচি কুচি করে, কুটু করে সবাই কাজু বাদাম খাচ্ছিলেন। অনেকের মুখে মাস্ক ছিল, তারা আবার মাস্ক খুলে খুলে সেই কাজু বাদাম নিচ্ছিলেন আর জুস খাচ্ছিলেন। এবং আপনারা ওখানে জানেন যে ওখানে আর্টিফিশিয়াল জুস যদি হয়, বিদেশ থেকে আমদানি করে আর্টিফিশিয়াল জুস, তো পৃথিবীর অনেক ব্র্যান্ডেড দামি অরেঞ্জ জুস রয়েছে যেগুলো খুব কস্টলি। তো সেখানে 1 গ্লাস জুসের এমনও দাম রয়েছে 1000-1200 টাকা, আরও বেশি হতে পারে। যেগুলো সাধারণত ড্রিঙ্কিং ওয়াইন খাওয়ার জন্য বা রেড ওয়াইন খাওয়ার জন্য যে গ্লাসগুলো থাকে, ওইরকম 1 গ্লাস ভর্তি দামি যে ব্র্যান্ডেড অরেঞ্জ জুস, এরকম 1000 থেকে 2000 টাকা দামেরও অরেঞ্জ জুস দেশে বা বিদেশে রয়েছে। যেখানে এভিয়ান একটা পানির দাম আপনি কল্পনাই করতে পারবেন না কত। 5 স্টার হোটেলে গিয়ে দেখেন যে ফ্রান্সের একটা এভিয়ান পানি কত, যেটা শেখ হাসিনার সময়টাতে তিনি খেতেন বা তাকে দেওয়া হতো। তো এখন সেই পানিটা সেখানে খাওয়া হচ্ছে কিনা বলতে পারি না, বাট অরেঞ্জ জুস সম্পর্কে বললাম। আর এমনি বাজারে যে অরেঞ্জের দাম, বেস্ট কোয়ালিটির আফ্রিকার অরেঞ্জ যদি আপনি কিনেন, আফ্রিকান অরেঞ্জ, এবং সেগুলোকে আপনি যদি জুস বানান, তাহলেও 1 গ্লাস জুসের দাম 500 টাকা হয়ে যাবে ফ্রেশ। এখন তো যেন তেন জুস দেওয়া যায় না। তখন সেই টেবিলে জুস ছিল, তারপরে সেটা কাজু বাদাম ছিল। হয়তো অনুষ্ঠানের পরে আরও ভালো খাবার দাবার ছিল। এর কারণ হলো ইতিমধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের একটা সুখ্যাতি এসে গেছে। তারা এই সংস্কার কমিশনের বৈঠকে, তারপরে ঐক্যমত্য কমিশনে পর্যাপ্ত খাবার দাবার আয়োজন থাকে। এবং এই খাবার যে কী জিনিস, আপনাদের একটা কথা বলি, সেটা হলো আমরা 86 বা 87 সনে একবার প্রেসিডেন্ট এরশাদের সঙ্গে একটা বৈঠক ছিল। তো বৈঠক ছিল তখন তো ঢাকা শহরে আসলে এরকম পোলাও রোস্ট ইউজুয়াল হয়নি। মানে বিয়েতে মানে এখন যেভাবে পোলাও রোস্ট খাওয়ানো হয় বা এখন যেভাবে রেজালা খাওয়ানো হয়, গরুর মাংস খাওয়ানো হয়, এটা তখনও ঢাকা শহরে ওইভাবে জেনারেলাইজ হয় নাই 86-87 সনে। খুব অল্প পরিবার, সচ্ছল পরিবার, তারা এরকম অনুষ্ঠান করতেন সামিয়ানাটা নিয়ে। আর গ্রামে তো প্রশ্নই আসে না। 86 সনে গ্রামে তো এরকম পোলাও খাওয়া, রোস্ট খাওয়া, এগুলো প্রশ্নই আসে না। ফিরনি খাওয়া প্রশ্নই আসে না। ওখানে বিয়ে বলতে পাতলা খাসির মাংস, কলা পাতা করে দেখা গেল যে ভাত, বড়দের বাসন তো না, কলা পাতাই বেশি হতো, পাতলা খাসির মাংস, তারপরে শেষে ডাল, পাতলা ডাল। এই খাবার বিয়ের খাবার। জিয়াফতের খাবারও এটা, বিয়ের খাবারও এটা, জন্মদিনের খাবারও এটা। অনেক জায়গায় গরুর মাংস খুব অল্প জায়গাতেই, চট্টগ্রাম অঞ্চল অন্যান্য এলাকাতে গরুর মাংস খাওয়ানো হতো বা গরুর মাংস ডাল ঠাল দিয়ে রান্না করা হতো, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে খাসির মাংস এখানে পরিবেশন করা হতো। তো ওই অবস্থাতে প্রেসিডেন্ট এরশাদ সাহেবের আমন্ত্রণে ওনার যে বর্তমান কার্যালয়, এখন যেটা প্রধান উপদেষ্টার কার্যালয়, যেটা প্রধানমন্ত্রীর কার্যালয়, এটা প্রেসিডেন্ট এরশাদের কার্যালয় ছিল। তো সেখানে আমরা গেলাম। তো অনুষ্ঠান হচ্ছে, ওনার সঙ্গে কথাবার্তা হচ্ছে, উনি আসলেন। তো অনুষ্ঠান শেষে তিনি বললেন যে তোমাদের জন্য কিছু খাবার দাবার আয়োজন করেছি, যাও সেখানে। ওই প্রথম জীবনে বুফে খাবার দেখলাম। এবং তখন প্রধানমন্ত্রীর
প্রধান মানে প্রেসিডেন্টের কার্যালয়ে খাবার সরবরাহ করতো বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, এবং তখন পর্যটন কর্পোরেশন খাবার ছিল হাইয়েস্ট। তো ওখানে গিয়ে আমরা সেই স্যান্ডউইচ, ড্রাম মানে ভর্তি স্যান্ডউইচ, এইরকম বলবো খাসির রেজালা, তারপর শেষে ফিরনি, পোলাও, রোস্ট, মানে আমরা যারা আছি আমরা পাগল হয়ে গেলাম, এক একজন 2টা 3টা করে নিয়ে খেয়ে, মানে পরে আমাদের তো লিমিট, আমরা তো এটা দেখি নেই কখনো। তো ওরকম খাবার মানে বেশিরভাগ লোকই যা খাবে তার সে 3-4 গুণ নিয়ে পরে সেটা ফেলে দিতে হলো। আবার যে লোক কৃপণ, যে কখনো একজন আর একজনকে এক কাপ চা খাওয়ায় না, সেও দেখা গেল আর একজনকে বলতেছে আর একটা রোস্ট নাও। তো এই দৃশ্য দেখে বুভুক্ষদের এই মিছিল দেখে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেসিডেন্ট এরশাদ হাসছিলেন যে মানুষকে শান্ত করা, খুশি করা, প্রলুব্ধ করা কত সহজ। সামান্য কিছু খাবার সামনে ফেলে দিলে মানুষের মধ্যে আর অন্য প্রাণীদের মধ্যে যে বেশি পার্থক্য থাকে না। 1986 সনে যেভাবে এরশাদ সাহেব বুঝিয়েছিলেন আমাদের মাধ্যমে, যে এটা তিনি টেস্ট করেছিলেন, এটা এই 2025 সনে এসে আমাদের ম্যাটিকুলাস ডিজাইনার ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি খুব ভালো করে এটা অনুধাবন করেছেন, এবং ফলে সব জায়গাতে খাবার দাবারের আয়োজন হয়। ফলে অনেকে অভিনয় করেন, অভিমান করেন খাবো না, কিন্তু ঠিক খেয়ে ফেলেন। ওই যেমন ডক্টর কামাল হোসেন 2018 সনে লোকজন নিয়ে যখন গণভবনে গেলেন, তখন ব্যারিস্টার মওদুদ থেকে শুরু করে অনেকেই খুব অভিনয় করেছিলেন, চেষ্টা করেছিলেন যে না খাবো না, কিন্তু শেখ হাসিনা তাদেরকে খাওয়াই ছেড়েছেন। সেখানে তিনি আয়োজন করেছেন, তার জন্য চিজ কেক এনেছেন, ডক্টর কামাল পছন্দ করেন র্যাডিসনের চিজ কেক, সেটি এনেছেন, এবং এগুলো পরবর্তী দিন যখন পেপার পত্রিকা এসলো সিরপ পড়ে গেল। তো এইভাবে এখন গত 11 মাস ধরে সেখানে যে খাওয়া দাওয়া হচ্ছে, সেই খাওয়া দাওয়া নিয়ে টুকটাক 2-1 কথাবার্তা বলছে, কিন্তু এইবার প্রথম এই কাজু বাদাম খাওয়া, জুস খাওয়া নিয়ে রীতিমতো ট্রল হচ্ছে। এখন সবচেয়ে বড় ব্যাপার হলো, এর চাইতে বড় সমস্যা হলো যে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রাণ খুলে হেসে হেসে কি যেন বলেছেন, মানে সেই হাসির মধ্যে কাষ্ঠ হাসি নয়, কৃত্রিম হাসি নয়, এটা ছিল একটা প্রাণবন্ত হাসি। এখন হাসিটা তিনি এমন একটা সময় দিয়েছেন যখন সারা দেশ শোকে স্তব্ধ, এবং এখন পর্যন্ত আমরা শোকগ্রস্ত। এর কারণ হলো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে ছোট্ট শিশুরা যেভাবে আহত হয়েছেন, অগ্নিদগ্ধ হয়েছেন, যেভাবে নিহত হয়েছেন, এই ঘটনা বাংলাদেশে কখনো ঘটেনি। এবং সেই দৃশ্য দেখার পরে মন ভার করেনি এমন কোনো মানুষ নেই। অটোমেটিক বাংলাদেশে সবাই শোকগ্রস্ত হয়ে গেছে। তো সেই শোকের অনুষ্ঠান বা শোকের আবহ যখন চলছিল, যখন ওখানে কান্না হচ্ছিল, এবং সেটাকে মানে সেটা কেন হলো, এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের বিরুদ্ধে যখন বিক্ষোভে সারা দেশ উত্তাল, সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য, আলাপ আলোচনা করার জন্য তিনি রাজনীতিবিদদের ডেকেছেন। তো সেই অনুষ্ঠানে সবাই গুরুগম্ভীর থাকবেন, সবাই মাইলস্টোনের বিষয় নিয়ে আলোচনা করবেন, ইত্যাদি ইত্যাদি নানা বিষয়। কিন্তু সেখানে তিনি প্রথমত হাসলেন, তারপরে সেখানে তিনি খাওয়া দাওয়ার আয়োজন করলেন, কাজু বাদাম অন্যান্য জিনিসগুলো। পরে এটা মিটিং শেষে নিশ্চয়ই ডিনার হয়েছে বা নৈশভোজ হয়েছে, সেখানে কি কি ছিল সেটা বলতে পারবো না, বা হয়েছে কিনা তাও বলতে পারবো না। তো এখন সবাই আলোচনা করে সবাই বলছে যে এরকম একটা সুখবহ পরিবেশে, যেখানে তিনি রাজনীতিবিদদেরকে বলবেন যে চলেন, আমাকে নিয়ে চলেন, আমি আপনাদেরকে নিয়ে যাব, আমার একা যেতে ভয় করে। এর কারণ হলো যে আমার 2 উপদেষ্টা সেখানে গেছে, তাদেরকে 9 ঘন্টা আটকায় রাখে, আর আমার প্রেস সেক্রেটারিকে 9 ঘন্টা আটকে রেখেছে। কিন্তু আমি অনুভব করছি আমার যাওয়া দরকার, কিন্তু আমি সাহস পাচ্ছি না। আমি চাচ্ছি যে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ আপনারা যদি আমার সঙ্গে যান, দেন আই ফিল কমফোর্ট, আমি সেখানে যেতে চাচ্ছি, আমি স্বচক্ষে দেখতে চাচ্ছি। তো এইভাবে ওনার প্রথম প্রস্তাব, যেটা আমরা আশা করেছিলাম, কিন্তু সেটা না করে তিনি সেখানে ফ্যাসিবাদের আগমন, তারপরে কিভাবে পরিস্থিতি সামাল দেওয়া যায়, আপনাদের সাহায্য দরকার, আপনারা কি আমার সঙ্গে আছেন, এই ধরনের কথাবার্তা, খাওয়া দাওয়া, এটা আসলে আমাদের এই সমাজ মেনে নিতে পারছে না। সবাই নিষ্ঠুরভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিবেক নিয়ে প্রশ্ন তুলছে, সবাই খুব নিষ্ঠুরভাবে তার সমালোচনা করছে, সবাই বলার চেষ্টা করছে এটা কি ধরনের মানবতা, এটা কি ধরনের নোবেল লরিয়েট, এটা কি ধরনের শান্তির দূত,
যে সারা দেশ যখন আগুনে জ্বলছে, ওই আগুন তো মাইলস্টোনে লাগেনি, 18 কোটি মানুষের হৃদয়ে আগুন লেগেছে, 18 কোটি মানুষের মস্তিষ্ককে তছনছ করে ছেড়ে দিয়েছে। ওই মাইলস্টোনে বিমান পড়েনি, বিমান পুরো বাংলাদেশের উপর পড়েছে, ওটা অ্যাটম বোমার চাইতেও ভয়াবহ। এরকম যখন একটা অবস্থা, তখন একটা মানুষ হাসেন কি করে? তিনি কি স্বাভাবিক আছেন? নাকি এই বিষয়টি তিনি জানেনই না যে এরকম একটা ঘটনা ঘটেছে, অথবা তিনি অনুধাবন করতে পারেননি যে ঘটনার বা দুর্ঘটনার গভীরতা, ক্ষত কতটা ভিতরে এবং গভীরে, এবং এটা সারা বাংলাদেশের মানুষকে কিভাবে কাঁদাচ্ছে এবং কিভাবে মানুষকে ঐক্যবদ্ধ করেছে, কিভাবে বিক্ষুব্ধ করেছে, এই জিনিসগুলো কি তিনি বুঝতে পারছেন না? আর তিনি যদি সেটা বুঝতে না পারেন, তাহলে তিনি কিভাবে ইলেকশন করবেন, কিভাবে তিনি সরকার পরিচালনা করবেন? তিনি এতটুকু তার কমন সেন্স নেই, বা তার এতটুকু মাত্রা জ্ঞান নেই যে তিনি বলতে পারেন যে কখন হাসতে হবে, কখন কাঁদতে হবে, কখন যাকে বলা হয় অভিনয় করতে হবে, কখন মিষ্টি কথা বলতে হবে, কখনো রূঢ় কথা বলতে হবে। আপনি যাই বলেন না কেন, শেখ হাসিনা ধরেন এরকম একটা গুরু গম্ভীর পরিবেশে তিনি আসবেন, তার জন্য তিনি একটা কালো শাড়ি পরতেন, তিনি একটা কালো ব্যাজ পরতেন, মুখ গম্ভীর করে এসে এক দফা কাঁদতেন, কান্নার চেষ্টা করতেন এবং তার চোখ দিয়ে পানি বের হতো, অসম্ভব কাঁদতে পারতেন। এবং কাদের সে দেখি তিনি ঠাট্টা করে বলতেন ওই জমানাতে যে শেখ হাসিনা আমার বোন, মায়ের মতো বোন। তিনি একটা রুমের মধ্যে খিলখিল করে হেসে 1 সেকেন্ড পরে সেই রুম থেকে বের হয়ে হাউমাউ করে কাঁদতে পারেন, হাউমাউ করে কেঁদে চোখের পানি ফেলে আবার অন্য রুমে গিয়ে তিনি খিলখিল করে হাসতে পারেন। এই অসাধারণ গুণ বিধাতা তাকে দিয়েছে, ঠাট্টা করে তিনি বলেছিলেন। তো রাজনীতিতে আসলে এই ধরনের গুণাবলী থাকা দরকার। ডক্টর মোহাম্মদ ইউনূস উনি শুধু হাসতে পারেন। উনি সেই শহীদ আবু সাইদের বাড়িতে গেলেন, ওখানে উনি ওনার সাথে আরো কয়েকজন লোক অনেক চেষ্টা করলো কান্নার জন্য, কিন্তু তারা কাঁদতেও পারলেন না, মুখটা বাঁকাও করতে পারলেন না, ঠোঁটটাও বাঁকা করতে পারলেন না, চোখ পিটপিট করলেন, পানি বের হতে দূরের কথা, কিছু হলো না। ফলে লোকজন বললো যে একই ধরনের কঠোর মন, আপনি পারবেন না তো আপনি এখানে বলতে আসছেন কেন? আপনি পারবেন না কাঁদতে, আপনি চেষ্টা করছেন কেন? আপনার চোখ দিয়ে পানি বের হবে না, আপনি পিটপিট করছেন কেন? এবং তাকে অনুসরণ করে যখন অন্য সবাই সেখানে গেল, তখন কি হলো? তার যে একটা ওয়েট ছিল সেটা নষ্ট হয়ে গেল। আবার তিনি নামাজ পড়তে গেলেন জাতীয় ঈদগাতে গিয়ে, সেখানে চেয়ারে বসে বসে নামাজ পড়লেন। পাশে তার সেই একটা টেবিলে তার জন্য পানি, অন্যান্য জিনিসপত্রটা রাজকীয় কায়দায় সৌদি আরবের বাদশাও এইভাবে নামাজ পড়েন কিনা আমি জানি না। তিনি সেইভাবে জাতীয় ঈদগাতে নামাজ পড়লেন। লোকজন বললেন যে এটা কি ধরনের কথা হলো, এটা তো শরীয়তের বরখেলাপ। দ্বিতীয়ত নামাজ পড়তে গিয়ে ওখানে যে ঈদুল ফিতর মাসিকতাতে তাকবীরাতে ওয়াজিবিল্লাহ তাআলা, তো এই ঈদুল ফিতর এবং ঈদুল আজহার যে তাকবীরগুলো, সেই তাকবীরগুলোর একটা বিশেষ নিয়ম রয়েছে, ছানা পড়ার বিশেষ নিয়ম রয়েছে। ফলে ওটা মানুষ ভুলে যায়, আর যারা নামাজ কোনোদিন পড়ে না তারা তো বলতে গেলে ভুল করবে। এবং তিনি ট্রেনিং না নিয়ে ওখানে গিয়ে সে ভুল করলেন, যখন তাকবীর দিতে হবে তখন তিনি রুকুতে চলে গেলেন, এবং যেটা যা হয় আপনার মতো সবাই সেটা হাসাহাসি করলো। তো এই জিনিসগুলো আসলে ওনার বা ওনার যারা উপদেষ্টা রয়েছেন তাদের আগে বোঝা উচিত যে উনি কোন কাজগুলো পারেন আর কোন কাজগুলো পারেন না। যে কাজগুলো পারেন না সেখানে ওনাকে যেতেই দেওয়া উচিত না, আর যে কাজগুলো পারেন সেখানে যা, কোনো ইংরেজিতে কথা বলতে পারেন, বিদেশিদের সাথে তিনি কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, কিন্তু উইদাউট পলিটিক্স, এই যদি কিন্তু বাট ইত্যাদি ইত্যাদি বলে তিনি একটা মোটামুটি মানুষকে বুঝাতে পূর্ব নয় পশ্চিম নয় উত্তর নয় দক্ষিণ নয় একটা কথাবার্তা বলে তিনি একটা পরিস্থিতি তৈরি করতে পারেন, সেটা তিনি পারেন। কিন্তু রাজনীতিতে এটা চলে না। রাজনীতিতে স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে এখানে যা কিছু করেন, অভিনয় করলে পাক্কা অভিনেতা, একেবারে অমরেন্দ্র বিশ্বাসের মতো। জ্যোৎস্না বিশ্বাস, অমরেন্দ্র বিশ্বাস বাংলাদেশের সবচেয়ে নামকরা নাট্যশিল্পী, যাত্রা শিল্পী, অরুণা বিশ্বাসের বাবা। তো সেই অভিনেতা যদি হতে হয় তাহলে অমরেন্দ্র বিশ্বাসের মতো হতে হবে। একবার আমরা শৈশবে অমরেন্দ্র বিশ্বাসের অভিনয় দেখেছিলাম, তো সেখানে জ্যোৎস্না বিশ্বাস তার মা হয়েছিলেন ওখানে, তো সবাই জানতো তার স্ত্রী। তো সে মায়ের হাত ধরে সে যে অভিনয়টা করলো, আমরা এখনো দুই চোখ মেলে সে অমরেন্দ্র বিশ্বাসের কণ্ঠ আর তার সেই অভিনয় আমরা এখনো স্মরণ করি। তো অভিনয় ভাবে করেন, অভিনয় করেন তো উত্তম কুমারকে অনুসরণ করেন, দিলীপ কুমারকেও অনুসরণ করেন। কিভাবে দিলীপ কুমার দেবদাস করেছে সেটা দেখেন,
যে অভিনয় কাকে বলে। সেটা যদি না হয়, আপনি যদি হিটলার হতে চান, তাহলে হিটলারের সেই ভাষণগুলো দেখে যে কিভাবে হিটলার মুসলিনি ভাষণ দিয়েছে। আবার যদি আপনি মহামানব হতে চান, ভালো যাকে বলা হয় এ যুগের, আপনি জন এফ কেনেডিকে দেখেন, জোরে কথা না বলে মিসকি মুসকি হেসে অসাধারণ যে বক্তব্য দিয়েছেন। পৃথিবীতে সর্বকালের সেরা রাজনীতিবিদদের মধ্যে আপনি জন এফ কেনেডি এবং রোনাল্ড রিগান, যারা জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলো নিয়েছেন ধীর স্থিরভাবে করেন, যেটা করেন পারফেক্টলি করেন, কিন্তু একটার সাথে আরেকটা মিলিয়ে, জুসের সাথে কাজু বাদাম মিলিয়ে, কাজু বাদামের সাথে হাসি মিলিয়ে এই যা কিছু করছেন তা মূলত প্রশাসন যন্ত্র, রাষ্ট্রযন্ত্র, রাজনীতি সবকিছু তছনছ করে দিচ্ছে।